আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি শারমিন আলম চৌধুরী আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি ইউএনএন নিউজে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সকাল ৭টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১০ জন শিশু সহ ৩২ জন রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে শিশু ওয়ার্ডে মাত্র কয়েক ঘণ্টায় মারা গেছে ৫ নবজাতক সহ ১০ জন শিশু। এ ঘটনায় ভুল চিকিৎসা ও অবহেলার অভিযোগ উঠেছে। কারণ খুঁজে বের করতে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানান, সোমবার রাত ১০টা থেকে সকাল ৮টার মধ্যে শিশু ওয়ার্ডে ১০ জন শিশু মারা গেছে। এদের মধ্যে ৫ জনই নবজাতক। এছাড়া গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া রোগীর বেশিরভাগেরই অবস্থা গুরুতর ছিল বলে জানিয়েছে হাসপাতালের উপপরিচালক। বিস্তারিত দেখুন রিপোর্টে। সিলেট ওসমানী হাসপাতালের বাইরে নিহতদের স্বজনদের আহাজারি এখন। এখানে গেল রাত থেকে মারা গেছে ১০ শিশু সহ ৩২ জন। ভুল চিকিৎসায় তাদের মৃত্যু হয়েছে বলে অভিযোগ নিহতের স্বজনদের। বাচ্চারা সঠিক মতো চিকিৎসা পান না। কালকে রাত বাচ্চা অসুস্থ হয়ে পড়ছে পরে আমি ডাক্তার কাছে লিয়ে গেছি, ডাক্তার দরজা খুলে না, যা দরজা খুলছে কখন করে সকালে যারাইয়া দেখবো। আমার রোগীদের ঠিক মতো যত্ন নেওয়া হয় না, চিকিৎসা দেওয়া হয় না। তারা আমাদেরকে যা লিখে দিয়েছিল আমরা ওষুধ নিয়ে আসছি, ওষুধ নিয়ে আসার পরে আমাদের টেবিলে রেখে দিয়েছে, কিন্তু ওরা ব্যবহার করে নাই। তবে ভুল চিকিৎসা এবং নার্স ও ডাক্তারদের অবহেলার বিষয়টি নাকচ করে দেন ওসমানী মেডিকেলের পরিচালক। এটা ঢালাভাবে বলা যাবে না, এখানে বিভিন্ন ওয়ার্ডের এখানে কাজ, যে সার্জারি পেডিয়াট্রিক সার্জারি রেখেছে, সেই পেডিয়াট্রিক সার্জারিকে আবার এর মধ্যে যোগ করে ফেললেন, ম্যালনিউট্রিশন, ডায়রিয়া এর মধ্যে যোগ করে ফেললে সব মিলে তখন হচ্ছে ১০। তার মানে ১০ কিন্তু এই অ্যাকুইট ইয়ের জন্য হয়নি। তদন্ত সাপেক্ষে আমি বলবো, দেখি যদি কারো যদি অবহেলা থাকে অবশ্যই। ১০ শিশুর মধ্যে ৬ জন জন্ম জটিলতায়, ২ জন অপুষ্টিজনিত সংক্রমণে, ১ জন নিউমোনিয়ায় ও অন্য ১ জন ঠান্ডাজনিত কারণে মৃত্যু হয়েছে বলে জানান কর্তব্যরত চিকিৎসক। গত ২৪ ঘন্টায় ৩২ জন রোগী মারা গিয়েছে, তোর মধ্যে শিশু ১০ জন। এই ১০ জন শিশু মৃত্যুর কারণ স্বাভাবিক কারণগুলো, প্রতিদিন যেরকম রোগে মারা যায় সেরকমই রোগ, যেমন হলো নিওনেটাল বার্থ অ্যাসফিক্সিয়া, নিউমোনিয়া, সেপ্টিসিমিয়া, এই ৩টি রোগেই এই শিশুগুলো মারা গিয়েছে। এই ঘটনায় মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ইসমাইল পাটোয়ারিকে প্রধান করে ৩ সদস্যের গঠিত তদন্ত কমিটিকে আগামী ৩ দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নাশকতার উদ্দেশ্যে ককটেল বানানোর সময় বিস্ফোরণে সোহাগ নামে এক আওয়ামী লীগ কর্মীর ডান হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে গুরুতর আহত অবস্থায় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টার দিকে বগুড়ায় এই ঘটনা ঘটে। আহত সোহাগ বগুড়া সদর উপজেলার গোকুল ইউনিয়নের বড় ধাওয়া গ্রামের শফিকুল ইসলাম শফিকের ছেলে এবং স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি গনির ভাতিজা। স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ কর্মী সোহাগ বাড়িতে নিয়মিত ককটেল বানাতো। মঙ্গলবার বিকেল ৩টার দিকে ককটেল বানানোর সময় বিস্ফোরণ ঘটলে সে গুরুতর আহত হয়। বিস্ফোরণে তার ডান হাতের কবজি উড়ে গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে শহরের একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে সোহাগের চাচি। এ বিষয়ে সদর থানার ওসি আবুল বাশার গণমাধ্যমকে জানান, এ ধরনের কোনো খবর তিনি জানেন না। আলোচিত মুক্ত বাণিজ্য চুক্তি ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ টিপিপি সম্পন্ন হলে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের চেয়ে ভিয়েতনাম এগিয়ে যাবে। সোমবার এই সংবাদ প্রকাশ করেছে মালয়েশিয়ান ডাইজেস্ট। প্রতিবেদনে বলা হয়েছে, টিপিপি সম্পন্ন হলে ভিয়েতনামের তৈরি পোশাক খাত উপকৃত হবে, যা বাংলাদেশের জন্য ক্ষতি হতে পারে। টিপিপির আওতায় থাকা 12টি দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো, জাপান, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, নিউজিল্যান্ড, ব্রুনেই, চিলি, পেরু, ভিয়েতনাম ও সিঙ্গাপুর। আলোচিত এই চুক্তি গত 2 বছরের ব্যর্থ চেষ্টার পর চলতি বছরের মধ্যে সম্পন্ন হওয়ার কথা। তবে তৈরি পোশাক খাতের মুক্ত বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভিয়েতনামের আলোচনা চলছে। টিপিপির আওতা বহির্ভূত দেশের চেয়ে পোশাক তৈরিতে দাম কম রাখার প্রস্তাব দিয়েছে দেশটি। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশকে পেছনে ফেলে দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশে পরিণত হবে ভিয়েতনাম। তৈরি পোশাক রপ্তানিকারক দেশগুলোর শীর্ষে রয়েছে বর্তমানে চীন। দর্শক, এবার ভারতের নির্বাচন প্রসঙ্গ। ভারতে দিল্লির বিধানসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেল আম আদমি পার্টি এএপি। ভারতীয় নির্বাচন কমিশনের তথ্য মতে 70 আসনের মধ্যে এখন পর্যন্ত 52টি আসনে জয় পেয়েছে অরবিন্দ কেজরিওয়ালের দলটি। অন্য দলের চেয়ে এগিয়ে আছে আরও 15 আসনে। এরই মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেজরিওয়ালকে ফোনে অভিনন্দন জানিয়েছেন। আগামী 14 ফেব্রুয়ারি দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন কেজরিওয়াল। এদিকে এএপি নজিরবিহীন এই জয়ে দিল্লির রাজপথে বিজয় উল্লাসে মেতেছেন আম আদমি পার্টির সমর্থকেরা। বিস্তারিত দেখুন রিপোর্টে।
ঝাড়ু ঝরে স্বচ্ছ দিল্লি। লোকসভা ভোটে কংগ্রেসের সোনিয়া রাহুল গান্ধী থেকে শুরু করে বিরোধীরা শত চেষ্টাতেও যে মোদি সুনামি রুখতে পারেনি, দিল্লিতে তা একাই করে দেখালেন কমনম্যান কেজরিওয়াল। রাজধানীতে সুনামি ডেকে এনে একসময়ের সহযোদ্ধা কিরণ বেদী অর্থাৎ বিজেপিকে তার ঝাড়ু ঝরে করে দিলেন একেবারেই কুপোকাত। কদিন আগেও দলের ফান্ডিং থেকে শুরু করে অস্থির মনস্ক বলে কটাক্ষ শুনতে হয়েছে কেজরিওয়ালকে, কিন্তু বেলা শেষে তিনিই নায়ক, তিনিই ম্যান অব দ্য ম্যাচ। হাই ভোল্টেজ নির্বাচনের ফলাফলে ভীষণ উচ্ছ্বসিত আপ নেতারা। I think whatever the AAP is going to do is going to, they're going to write a chapter in history, in the history of politics. চূড়ান্ত ফলাফল ঘোষণার আগেই অভিনন্দন বার্তায় ভাসতে থাকেন কেজরিওয়াল। কেন্দ্র থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়ে টেলিফোনে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভরাডুবির দায় মেনে শুভেচ্ছা জানিয়েছেন কিরণ বেদী। মোদীর হার উল্লেখ করে ঐতিহাসিক জয়ে শীর্ষ কেজরিওয়ালকে অভিনন্দন জানাতে ভুললেন না গুরু আন্না হাজারেও। তবে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী হয়ে আন্দোলন সংগ্রামকে না ভুলতে, স্মরণ করিয়ে দিলেন অতীতের ভুলের পুনরাবৃত্তি না করতে। বিশ্লেষকরা বলছেন, দিল্লির শাসন, কেজরিওয়ালের দখল মোদীর জন্য খারাপ দিনের সংকেত। এতে শুধুমাত্র বিজেপি নয়, কেন্দ্রে ক্ষমতায় আসার 9 মাসের মধ্যে প্রথমবারের মতো বড় ধরনের প্রশ্নের মুখে পড়ল মোদী সরকার। 14 ফেব্রুয়ারি দিল্লির লামরেলা ময়দানে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রীর শপথ নেবেন মিস্টার ক্লিনম্যান কেজরিওয়াল। গেল বছর মুখ্যমন্ত্রী হওয়ার 49 দিনের মাথায় কংগ্রেসের সঙ্গে বিরোধী জড়িয়ে পদত্যাগ করেছিলেন। দিল্লিবাসীকে গ্যাস, পানি, বিদ্যুতের মতো অতি জরুরি নাগরিক সুবিধা দেওয়ার স্বপ্ন দেখানো স্পষ্টবাদী এই নেতা। তাই তার ওপরই আরও একবার আস্থা রাখলেন রাজধানীবাসী। দর্শক, এবার কমিউনিটি সংবাদ। ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের সঙ্গে আপোষ করতে বাধ্য হয়েছেন কমিউনিটির শীর্ষ ব্যবসায়ী ও সিমা গ্রুপের চেয়ারম্যান ইকবাল আহমেদ ওবিই। সোমবার সংবাদ সম্মেলনে চেম্বার নেতৃবৃন্দ জানান, 2010 সালে চেম্বার প্রেসিডেন্ট থাকাকালে ইকবাল আহমেদ ওবিই ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের বার্ষিক গালা ডিনারে স্পন্সর ও বিজ্ঞাপন খাতে ব্যয় করেন প্রায় 40,000 পাউন্ড। আর স্পন্সর কোম্পানি ছিল ইকবাল আহমেদের মালিকানাধীন সিমার্ক ও ইপকো। সিমার্ক গ্রুপ এই অর্থ দাবি করলে বিবিসিসি তা পরিশোধে অপারগতা প্রকাশ করে। মূলত এ থেকে ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স এবং ইকবাল আহমেদের মধ্যে দ্বন্দ্বের সূত্রপাত হয়। এরই মধ্যে ইকবাল আহমেদ ওবিই টরি পার্টিকে দান করেছেন 12,000 পাউন্ড। তার দানকৃত এসব অর্থ ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সকে পরিশোধ করার জন্য বলেন ইকবাল আহমেদ। তিনি চেম্বারের প্রেসিডেন্ট থাকা অবস্থায় চেম্বারের কাজে লন্ডনে এসে হোটেলে থাকা, খাওয়া এবং চা নাস্তার অর্থ চেম্বারকে পরিশোধ করতে বলেন। চেম্বারের পক্ষ থেকে এ বিষয়ে অপারগতা জানালে পাল্টা সলিসিটর নোটিশ প্রেরণ করেন ইকবাল আহমেদ ওবিই। এই বিষয়গুলো নিয়ে সোমবার কোর্টে শুনানি হওয়ার কথা ছিল। কোর্টের বাইরে আপোষের পর বিবিসিসির উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন চেম্বার প্রেসিডেন্ট মাহতাব চৌধুরী। তিনি বলেন, এই অর্থ পরিশোধের জন্য তাদের সঙ্গে অনেক দেন দরবার হয়েছে, কিন্তু কোনোভাবে তিনি চেম্বারকে পাত্তা দিতে রাজি হননি, তাই বাধ্য হয়ে কোর্টে যাওয়া হয়েছিল। শুনানি শুরু হবার আগে 2 ব্যারিস্টারের মাধ্যমে আপোষে প্রায় 60,000 পাউন্ড বিবিসিসিকে পরিশোধ করতে ইকবাল আহমেদ রাজি হয়েছেন বলে জানালেন চেম্বার সভাপতি। এছাড়া 38,000 পাউন্ড পরিশোধের জন্য বিবিসিসিকে তাগিদ দিয়েছিলেন, তা বাতিল করেছেন ইকবাল আহমেদ ওবিই। এ সময় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিবিসিসির সাবেক প্রেসিডেন্ট মুকিম আহমেদ, বিবিসিসির বর্তমান ডিজি মুহিব চৌধুরী। আগামী 23 ফেব্রুয়ারির মধ্যে বিবিসিসিকে প্রায় 60,000 পাউন্ড পরিশোধের জন্য ইকবাল আহমেদকে নির্দেশ দিয়েছে রয়্যাল কোর্ট অব জাস্টিস। উল্লেখ্য, 2006 সালে সানডে টাইমসের শীর্ষ ধনীর তালিকায় স্থান পেয়েছিল ইকবাল আহমেদ ওবিই। ইপকো ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা ইকবাল আহমেদ ওবিইর মালিকানাধীন কোম্পানি সিমার্কের বার্ষিক টার্নওভার হচ্ছে 90 মিলিয়ন পাউন্ড। বাংলাদেশে বর্তমান অবৈধ সরকার কর্তৃক রাষ্ট্রযন্ত্র ব্যবহার করেও সরকারের দায়িত্বশীল ব্যক্তিবর্গের দিক নির্দেশনায় আইন শৃঙ্খলা বাহিনীর মানবাধিকার লঙ্ঘন, গুলি চালিয়ে রাজনৈতিক নেতাকর্মীদের হত্যা, গুমের অভিযোগ ও অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও নতুন নির্বাচন ঘোষণার দাবিতে প্রেস ব্রিফিং করেছে বালাগঞ্জ ওসমানীনগর বিএনপি অ্যাক্টিভিস্ট অ্যান্ড সাপোর্টার্স ফোরাম ইউকে। রবিবার সংগঠনের সভাপতি আইনজীবী আব্দুর রব মল্লিক প্রেস ব্রিফিংয়ে এক লিখিত বক্তব্য পাঠ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুস, সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ, সংগঠনের সাধারণ সম্পাদক আবুল কালাম সেতু, আব্দুল সালাম আজাদ, রফিকুল্লাহ, তোফায়েল আহমেদ তোফা, আব্দুল কাইয়ুম, আসাব আলী, সাজ্জাদ মিয়া, শফিক মিয়া।
এ সময় লিখিত বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ এখন চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। 5 জানুয়ারি প্রহসনী নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে অবৈধ শেখ হাসিনা গণতন্ত্র হত্যা করেছেন। জনগণের ভোটের অধিকার হরণ করে ক্ষমতা দখলের পর থেকে অবৈধ শেখ হাসিনা বিএনপি এবং 20 দলীয় জোটের নেতাকর্মীদের হত্যা, খুন, গুম অব্যাহত রেখেছেন। সংবাদ সম্মেলনের মাধ্যমে আরও দাবি জানানো হয়, অবিলম্বে শেখ হাসিনার পদত্যাগের মাধ্যমে এই সরকার যেন হত্যা, গুম, মামলা, হামলা বন্ধ করে নতুন নির্বাচনের ঘোষণা দেয় এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী সহ যাদেরকে গুম করা হয়েছে তাদেরকেও ফেরত দেওয়ার জোর দাবি জানান। আমরা চাই না যে আরো একটা অগণতান্ত্রিক কোন সরকার এই পরিস্থিতির উপরে চলে আসুক, আবার এই বাংলাদেশের পরিস্থিতি ভয়াবহ হয়ে যাক, এইটার লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে আজকের আমাদের এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। ইতালিতে রোম ঢাকার রোম রুটে বিমান বন্ধ হয়ে যেতে পারে এমন খবর ছড়িয়ে পড়লে ইতালি অভিবাসীদের মধ্যে হতাশা লক্ষ্য করা যায়। তবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বাৎসরিক সেরা টিকিট বিক্রেতা অনুষ্ঠানে ইতালিস্থ রাষ্ট্রদূত মোহাম্মদ শাহাদাত হোসেন বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখবেন বলে জানান। বিমানের কান্ট্রি ম্যানেজার শামসুল হুদার সভাপতিত্বে সেরা টিকিট বিক্রেতাদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে রাষ্ট্রদূত বলেন, প্রয়োজন বোধে মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ জানানো হবে। তিনি আরও বলেন, ইউরোপের মধ্যে ইতালিতে উল্লেখযোগ্য বাংলাদেশ অভিবাসী রয়েছে, বিপুল পরিমাণ রেমিটেন্স যাচ্ছে, সরকার এমন সিদ্ধান্ত নেবে বলে তা তিনি মনে করেন না। ডিজিটাল অ্যান্ড আইটিআর গ্রুপের কমার্শিয়াল ভাইস প্রেসিডেন্ট ফ্রান্সিসকো ভেনিজিয়ানা এবছরের সেরা বিমান টিকিট বিক্রেতা হিসেবে পরপর 10মবারের মতো প্রথম স্থান অধিকারী। পপুলার ট্রাভেলস দ্বিতীয়, রূপসী বাংলা তৃতীয়, সনিক ট্রাভেলস চতুর্থ, বেঙ্গল ট্রাভেলস এবং পঞ্চম স্থান অধিকার করেছে যমুনা ট্রাভেলস। জমকালো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রাভেলস অ্যাসোসিয়েশনের সভাপতি জাহাঙ্গীর ফরাজি, ইতালি আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস ফরাজি, ইতালি বিএনপির সাবেক সভাপতি লকিয়তুল্লাহ সহ রোমের ট্রাভেলস ট্রেড মালিক ও কর্মকর্তা বৃন্দ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে নৈশভোজের পাশাপাশি স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন উপস্থিত রোমবাসীরা। মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার এবং তার স্ত্রী এটিএন বাংলা টিভির সিনিয়র রিপোর্টার মেহরুন রুনি হত্যাকাণ্ডের 3 বছর পার হলেও হত্যাকাণ্ডের উল্লেখ করার মতো কোনো অগ্রগতি নেই। 48 ঘন্টার কথা বলে আজ 3 বছর হতে চলল, কিন্তু এখনো পর্যন্ত এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হলো না। এই হত্যাকাণ্ডের বিচার নিয়ে সাংবাদিক সমাজ আজও শঙ্কিত। রোববার ফ্রান্সের প্যারিসে বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন ফ্রান্স আয়োজিত এক প্রতিবাদ সভায় কথা বলেন বক্তারা। বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন ফ্রান্সের সভাপতি এম এ মান্নান আজাদের সভাপতিত্বে এবং সাংবাদিক মাহবুব হোসাইনের পরিচালনায় প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশের সিনিয়র সাংবাদিক, কলামিস্ট ও বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব তারেক সাঈদ। বক্তব্য রাখেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব হেনু মিয়া, বাংলা ভিশন ফ্রান্স প্রতিনিধি ফয়সাল আহমেদ দীপ, চ্যানেল এস প্রতিনিধি নুরুল ওয়াহিদ, এসএচপি প্রতিনিধি মাম হিমু, সাংবাদিক এনায়েত হোসেন সোহেল, শামসুল ইসলাম, লুৎফুর রহমান বাবু, সৈয়দ সাহিল, তোফায়েল আহমেদ, মোহাম্মদ ইব্রাহিম, ইমরান আহমেদ, ইমন আহমেদ, তারেক আহমেদ। এছাড়াও সাংবাদিক নির্যাতন ও হয়রানকারীদের প্রতি ঘৃণা প্রকাশ করেন সাংবাদিকেরা। তারা সাগর রুনি হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবি সহ অবিলম্বে গ্রেফতার হওয়া মিডিয়ার মালিক, সম্পাদক ও সাংবাদিকদের মুক্তি দিয়ে গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার আহ্বান জানান। ফাতেহায়ে গাউসে পাক রহমতুল্লাহ আলাহে পালন উপলক্ষে সুন্নি আন্দোলন যুক্তরাজ্য শাখার উদ্যোগে বিশ্ব সুন্নি আন্দোলনের প্রতিষ্ঠাতা এবং ইনসানিয়াত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা ও বিশ্ব ব্যবস্থার আহ্বায়ক ইমাম হায়াত আলাইহির রহমার দিক নির্দেশনায় রবিবার লন্ডনস্থ ব্লু মুন হলে শানে গাউসে পাক সম্মেলনের আয়োজন করা হয়েছে। সভায় বক্তব্য রাখেন বিশ্ব সুন্নি আন্দোলনের কেন্দ্রীয় নেতা ডক্টর অধ্যাপক আল্লামা কাউসারুল আমিন রাশেক সহ আরও অনেকে। বক্তাগণ বলেন, ইসলামের ছদ্মবেশী বাতিল ফেরকা ও ইসলাম পরিপন্থী বস্তুবাদী মতবাদের দোসর হয়ে আউলিয়া কেরামের অনুসারী দাবি করা এক জঘন্য প্রতারণা, মিথ্যা অবিচার উৎখাত করে সত্য ও মানবতার প্রতিষ্ঠায় প্রিয় নবী কেন্দ্রিক জীবন চেতনায় আউলিয়া কেরামের প্রদর্শিত নীতিবোধ উজ্জীবিত ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। আলোচনা শেষে সালাতুস সালাম ও মুনাজাতের মাধ্যমে সম্মেলন সমাপ্ত হয়। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।